দেশের ক্রিকেট নানা রকম অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে, সংকট তো লেগে আছে, একটার পর একটা সমস্যা। এ নিয়ে আজকে ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে আলোচনা করবো এবং একই সঙ্গে চট্টগ্রাম টেস্ট নিয়ে কথা বলবো। আপনাদের সঙ্গে রয়েছি আমি আরিফুল ইসলাম, আমার সঙ্গে রয়েছেন ক্রীড়া সম্পাদক আমার দেশের এম কায়সার। আপনাকে স্বাগত। ধন্যবাদ আরিফ। আমরা বলছিলাম ইন্ট্রোতে যে নানা রকমের সংকট লেগে আছে, তবে তার আগে আমরা একটু চট্টগ্রাম টেস্টটা নিয়ে কথা বলি। ফার্স্ট সেশন গেল, 2টা উইকেট এবং 89 রান। সোফার কেমন দেখলেন? টসে জিতেছে জিম্বাবুয়ে এবং টসে জিতে চট্টগ্রামের মাটিতে যে সিদ্ধান্ত নেওয়ার কথা তারা সেটাই নিয়েছে। ব্যাটিংটা তাদের খুব একটা মন্দ হয়নি। আপনি যদি প্রথম সেশনটা কাউন্ট করেন তাহলে নিয়ারলি 90 রান হয়ে গিয়েছে এবং 2টি উইকেট। তো এই হিসাবটা করলে আবার কিছুটা বলা যেতে পারে যে সমতা সূচকই রয়েছে। 2টা উইকেট যে বাংলাদেশ তুলে নিতে পেরেছে তাতে বলা যেতে পারে যে একটা মানে আপনার সম্মানটা সমানভাবে এখন পর্যন্ত ভাগ রয়েছে। তবে আরও একটা উইকেট বা 2টো উইকেট যদি বাংলাদেশ নিতে পারতো তাহলে এখানে দাপটটা বাংলাদেশের থাকতো। সেই সুযোগটা ছিল, সামনে ক্যাচ পড়েছে এবং সেই ক্যাচটা হয়তো হাতে আসেনি। তারপরে ওই পেস বোলাররা ভালো বোলিং করেছেন, বিশেষ করে তানজিম সাকিব তার জীবনের প্রথম টেস্ট খেলতে নেমেই তিনি চতুর্থ ওভারেই উইকেটটা পেয়েছেন। প্রথম উইকেটটা তিনি পেয়েছেন। ইট ওয়াজ ফ্যান্টাস্টিক ডেলিভারি, কারণ এই বোলার এই যে ব্যাটসম্যানকে তিনি আউট করেছেন বেনেট ওপেনার, তাকে সিলেটে তিনি তার খেলা দেখেছিলেন, দেখে বোঝা গিয়েছে যে অফ স্টাম্পের বাইরে তার দুর্বলতা রয়েছে বেশ। এবং ঠিক সিলেটে তিনি যেভাবে আউট হয়েছিলেন একই কায়দায় চট্টগ্রামে আউট হয়েছেন। দ্যাট মিনস তাকে ঠিক আগের যে তার যে দুর্বলতা যেটা ছিল সেটা তিনি খুঁজে বের করেছিলেন বলেই কিন্তু সেই জায়গায় বোলিং করে তাকে আরেকবার পরাস্ত করতে পেরেছেন তিনি। এখানে অফ স্টাম্পের বাইরে বল ছিল, বেশ একটু বাউন্স হয়েছিল বলটা, জায়গায় দাঁড়িয়ে খেলতে চেয়েছিলেন বেনেট এবং উইকেটের পিছনে ক্যাচ দিয়েছেন। আরেকটা ক্যাচ উঠেছিল কিন্তু সেটা উইকেট কিপারের আপনার ফিল্ডারের হাতের থেকে একটু সামনে পড়েছিল। সবকিছু মিলে বলা যেতে পারে যে আপনি রান এবং এই 2 উইকেট, জিম্বাবুয়ের 89 রান এবং বাংলাদেশের 2টো উইকেট, এই দুটো হিসাব যদি করেন তাহলে বলা যেতে পারে যে অনার্স এখন 2 দলেরই প্রায় সমান সমান, অর্থাৎ সমান অবস্থানে থেকে 2 দল আপনার ম্যাচটা শেষ করেছে। ডিপেন্ড অন যে ম্যাচটা কোন দিকে যাবে সেটা সেকেন্ড আপনার সেশনে বোঝা যাবে। তবে জিম্বাবুয়ে যেভাবে খেলছে, বিশেষ করে জিম্বাবুয়ের যে ওয়ান ডাউন ব্যাটার নিক ওয়েলচ, তিনি গত ম্যাচে ভালো পারফরমেন্স করতে পারেননি, 2 দফায় তিনি আউট হয়েছেন সিঙ্গেল ডিজিটে। এবার এখন পর্যন্ত 32 রান তিনি করে ফেলেছেন। নিশ্চিতভাবে তিনি তার আগের ম্যাচে যে ব্যর্থতা ছিল সেটা কাটিয়ে ওঠার একটা চেষ্টাটুকু করতে পারছেন। এখন নির্ভর করছে যে বাংলাদেশ দ্বিতীয় সেশনে যদি আরও 2-1টা উইকেট তুলে নিতে 2-3টা উইকেট তুলে নিতে পারে তাহলে দেখবেন আবার বাংলাদেশের পক্ষেই ম্যাচটা চলে আসার একটা, বা দিনের খেলাটা বাংলাদেশের পক্ষে চলে আসার কথা। শেষ করছি জাস্ট একটা দিয়ে, যে সেটা হলো যে আপনি দেখবেন যে 2 দলই কিন্তু আবার চট্টগ্রামের এই টেস্টটাকে নিয়ে যেভাবে কৌশল সাজিয়েছে তাতে স্পিনার তারা বাড়িয়েছে। জিম্বাবুয়ে বাংলাদেশ কিন্তু 3 জন স্পিনার খেলাচ্ছে এখানে, জিম্বাবুয়ে তাদের একজন লেগ স্পিনারকে এই ম্যাচে অন্তর্ভুক্ত করেছে। তো সবকিছু মিলে আমার কাছে মনে হচ্ছে এখন পর্যন্ত উইকেট যা দেখেছি তাতে খুব একটা টার্নিং উইকেট বা স্পিনাররা যে খুব বড় সুবিধা পাচ্ছেন তা না, তবে পাবেন, তাতে কোনো সন্দেহ নেই, পাবেন। তাইজুল তার প্রথম ওভারে উইকেট পেয়েছেন। সবকিছু মিলে আমার কাছে মনে হচ্ছে যে এই ম্যাচটা সিলেটের মতো 5 দিনে যাবে না এবং ম্যাচে নিশ্চিতভাবে স্পিনাররা বাড়তি সুবিধা পাবেন। আপনি যেহেতু একাদশ নিয়ে কথা বলেই ফেললেন, এনামুল বিজয়ের প্রসঙ্গটা আনতে চাই। ঢাকা লিগ খেলে তিনি এসছেন টেস্ট খেলতে, টিম ম্যানেজমেন্টের এমন সিদ্ধান্ত আপনি কিভাবে দেখেন? না, এই বিষয়টা কোচ নিজে কালকে ব্যাখ্যা দিয়েছেন এবং তার পক্ষে আমি যাচ্ছি যে নট এ আইডিয়াল সিচুয়েশন টু প্লে দিস কাইন্ড অফ টেস্ট ম্যাচ। আপনি ওয়ান ডেতে ভালো পারফরমেন্স করে এসেছেন দেখে আপনাকে টেস্ট ম্যাচে আপনাকে নিয়ে নেওয়া হবে বা কাউন্ট করা হবে, সেটা একটা বিষয়। কিন্তু প্রবলেমটা হলো যে এই মুহূর্তে বিকল্প কোনো কিছু ছিল না, কারণ সিলেট টেস্টে 2 ওপেনার যেভাবে যে কায়দায় আউট হয়েছেন তাতে আপনি এই জুটিতে বদল আনাটা একটা অবভিয়াস বিষয় হয়ে দাঁড়িয়েছিল। এবং গত 7টা ম্যাচে এই 2 ওপেনার জাকির হোসেন এবং সাদমান ইসলাম যে ব্যাটিংটা করেছেন গত প্রায় 12টা ম্যাচে তারা বা ইনিংসে তারা একসঙ্গে ব্যাটিং করেছিলেন, তেমন কোনো ভালো পারফরমেন্স তাদের হয়নি। তো তাদের উপরে এক ধরনের আস্থাহীনতা চলে এসেছে। সো এটা বদলের একটা বড় সম্ভাবনা ছিল। তো বদল করলে কাকে আনবেন? আপনি যারা রয়েছেন সেখানে থার্ড ওপেনার কেউ নেই দেখে আপনাকে বাইরে থেকে একজন প্লেয়ারকে আনতে হয়েছে। কাকে আনতে হয়েছে? যিনি এই মুহূর্তে ফর্মে রয়েছেন। কোন ফর্মেটে? ওয়ানডে ফর্মেটে, কারণ এখন আপনার বড় দৈর্ঘ্যের কোনো ম্যাচ নেই। তো সব কিছু মিলে আমার কাছে মনে হচ্ছে যে এই মুহূর্তে নির্বাচকরা একটা চেঞ্জ চেয়েছিলেন ওপেনিংয়ে এবং যাকে আনতে চেয়েছিলেন তিনি সেখানে তার প্রথম পছন্দটা ছিল যে এই মুহূর্তে ফর্মে কে রয়েছে। তো ফর্মে বিজয় ছিলেন, এই কারণে তাকে আপনি অন্য ফর্মেটে থাকলেও তাকে নিয়ে আসা হয়েছে। তবে আমি একটা জিনিস আরিফ বিশ্বাস করি, সেটা হলো এটা তো ক্রিকেটই, এখানেও 11 জন খেলেন, ওয়ানডেতেও আপনি 11 জনই খেলেন। সেটা লাল বল সাদা বলের খেলা, এটা লাল বলের খেলা। বিষয়টা হলো যে আপনি কত দ্রুত নিজেকে কপ করতে পারবেন। বিজয়ের সামনে একটা বড় সুযোগটা রয়েছে যে এই অনেকদিন পরে তিনি এক টেস্ট ম্যাচ খেলতে নামছেন, সুযোগটা পেয়েছেন।
তিনি যদি নিজেকে এই জায়গাটায় আবার প্রমাণ করতে পারেন, তার প্রমাণের অনেকবার আমরা দেখেছি তাকে প্রমাণের বিষয় ছিল, অনেক সময় তিনি প্রমাণ করতে পারেননি দেখে তিনি আসা যাওয়ার মধ্যে রয়েছেন। একটা সুযোগটা পেয়েছেন, যদি পারেন তাহলে তিনি হয়তো ওয়ানডেতে এই টেস্ট টিমেও টিকে যাবেন। রাইট, তার মানে আপনি বলছেন হচ্ছে নির্বাচকদের জায়গাটা সীমিত, তাদের আসলে অপশন বেছে নেওয়ার খুব একটা সুযোগ নেই। আর এটা তো আর নতুন কিছু নয়, দীর্ঘদিন ধরে সেটা চলে এসছে। রাইট, সেটাই। এবং এই কারণে আমি মনে করি যে আপনাকে যে কোনো ক্রিকেটারের, বিশেষ করে আপনি শুরুর দিকের 1 থেকে 5 নম্বর ব্যাটার যারা থাকবেন তাদের বিকল্পটা আপনাকে সবসময় প্রস্তুত রাখতে হবে। কেউ একজন যদি ব্যর্থ হন, তাকে লম্বা সময় ধরে টেনে নিয়ে যাওয়ার কিছু নেই, বরঞ্চ তার জায়গায় বিকল্প যিনি থাকবেন তাকে আপনি সুযোগটা দিবেন। কিন্তু কায়সার ভাই, বিকল্প কি সত্যিকার অর্থে আছে বাংলাদেশে? নেই বলেই তো কিন্তু আপনার বিজয়কে নিয়ে আসা হয়েছে। যদি থাকতো নিশ্চিতভাবে, যদি আপনি থাকতো যে বড় দৈর্ঘ্যের ম্যাচে কেউ ভালো পারফর্ম করছেন কোনো ওপেনার, তাহলে নিশ্চিতভাবে তাকে কিন্তু আনা হতো। তো তারপরে আমি বিশ্বাস করি, যেটা আমি বললাম যে ওয়ানডে ক্রিকেট আপনার 50 ওভারের ম্যাচ, এটা আপনাকে একদিনে 90 ওভার খেলতে হয়। সো আর যাকে আনা হয়েছে এনামূলক বিজয়, তিনি যে আপনি টেস্টে নতুন খেলছেন তা কিন্তু না। 2012 থেকে খুব সম্ভবত তার ইন্টারন্যাশনাল ক্রিকেট তিনি খেলছেন, এখন 2025 চলছে, 13 বছর হয়ে গেল। 13 বছর যদি ইন্টারন্যাশনাল ক্রিকেটের অভিজ্ঞতা একজন ক্রিকেটারের থাকে, তিনি যদি আবার নতুন করে সুযোগটা পান, সেই সুযোগটা আমি মনে করি তাকে কাজে লাগানো উচিত। হ্যাঁ, আমি মানছি আপনার কথা যে নির্বাচকদের সামনে তেমন বিকল্প কিছু ছিল না বলেই তারা এনামূলক বিজয়কে সুযোগটা দিয়েছেন। নাও ইটস ডিপেন্ড অন হিম, এই সুযোগটা তিনি কিভাবে কাজে লাগাতে পারেন। হচ্ছে না কেন বিকল্প? আমাদের দেশে এত এত সমস্যা এই ক্রিকেট ঘিরে, বাট আলটিমেটলি মাঠের কোনো পরিবর্তন নেই। আপনার সাংবাদিকতা ক্যারিয়ারের শুরু থেকে হয়তো প্রতিটা দিনই কোনো না কোনো সমস্যা সামনে আসছে। এই যে লাস্ট যে সিচুয়েশন, তাওহিদ হৃদয়ের কথা বলতে পারি, তার শাস্তি ঘিরে যা হলো, কেন বিকল্প নেই? আমার মনে হয় যে এই প্রশ্নটা নির্বাচকদের করলে তারাই উত্তরটা ভালো দিতে পারতেন। তারপরে আমি বলবো যে আর আপনি যে প্রশ্নটা করলেন যে তাওহিদ হৃদয় প্রসঙ্গ, সেটা আমি মনে করি যে ক্রিকেটে আরিফ একটা কথা আমরা সবসময় বলি যে দিস ইজ নট ক্রিকেট। বা আপনি যখনই কোনো একটা বাজে ঘটনা ঘটে তখন আমরা বলি যে এটা ক্রিকেটের সঙ্গে যায় না, ভদ্রলোকের খেলা, এখানে ভদ্রলোকের মতোই আচরণ করতে হবে। আর তাওহিদ হৃদয়কে কেন্দ্র করে বা তাওহিদ হৃদয় যে আচরণ করেছেন এখন পর্যন্ত গত কয়েকটা ম্যাচে, এবং যেভাবে তিনি শাস্তি পেয়েছেন এবং তার শাস্তিটাকে আবার প্রত্যাহার করা হয়েছে, প্রত্যাহার না, আমি বলবো যে একটু অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়েছে, যে একটা ম্যাচ তিনি এবছর খেলতে পারবেন না এবং তারপরের শাস্তিটা তিনি তার পরের বছর পালন করবেন। এটাও একটা হাস্যকর পুরো জিনিসটা হয়ে গিয়েছে। এবং যারা শাস্তিটা দিয়েছিলেন শুরুর দিকে, দে আর রাইট, কিন্তু এটা এক্সিকিউট করার দায়িত্ব যাদের ছিল, দে আর রং। কি কারণে? এবং এই কারণে আপনি টেকনিক্যাল কমিটিতে তাকে যে শুরুতে যে শাস্তিটা দিয়েছিল এনামুল হক মনিত আম্পায়ার যিনি ছিলেন, তিনি পারফেক্ট ছিলেন বলেই তিনি কিন্তু সিদ্ধান্তটা নিতে পেরেছিলেন। কিন্তু যখনই তার কাছে এক ধরনের বাড়তি চাপ এসেছে যে এই সিদ্ধান্তটা চেঞ্জ করতে হবে, তিনি সেই সিদ্ধান্তটা চেঞ্জ না করে সেই জায়গা থেকে সরে দাঁড়িয়েছেন। সরে দাঁড়িয়ে বুঝিয়েছেন যে ইয়েস, আমি আমার জায়গায় ঠিক রয়েছি, আমি এটা চেঞ্জ করব না। সো তিনি ঠিক ছিলেন, কিন্তু তারপরে এই শাস্তিটা যারা এক্সিকিউট করার দায়িত্বে ছিলেন তারা ভুল করেছেন এবং পুরো জিনিসটাকে তারা একটা হাস্যকর পর্যায়ে নিয়ে গিয়েছেন। আরিফ, একটা জিনিস মনে রাখতে হবে যে নো ওয়ান ইজ বিগার দেন ক্রিকেট। সেটা তাওহিদ হৃদয় হোক, সাকিব আল হাসান হোক, অথবা সচিন টেন্ডুলকার হোক না কেন, কেউ কিন্তু আপনি ক্রিকেটের চেয়ে বাইরে না। তো ক্রিকেটের যে নিয়ম রয়েছে, যে শৃঙ্খলা রয়েছে, যে সে ডিসিপ্লিন যদি আপনি না মেনটেন করতে পারেন, কোথাও যদি কখনো কোনো জায়গায় চেইনে অভাব হয়, তাহলে এই ধরনের হাস্যকর একটা পর্যায় হয়ে যাবে। তো যারা এই শাস্তিটা এক্সিকিউট করার দায়িত্ব ছিল, তারা এটা ভুল করেছেন বলেই আজকে তাদেরকে কিন্তু আপনার প্রশ্নের মুখে পড়তে হয়েছিল। আমি তো মনে করি যে যারা এই শাস্তিটা তার এক্সিকিউট করেছেন তারা চরমভাবে ব্যর্থ হয়েছেন। আম্পায়ার্স কমিটি ব্যর্থ হয়েছে, টেকনিক্যাল কমিটি ব্যর্থ হয়েছে, দে শুড কিকড আউট। আমি মনে করি যে তাদের পদত্যাগ করা উচিত, তাদের এই কমিটি থাকা উচিত না। এবং আপনি যদি আমাকে বলেন যে আমি যদি বোর্ড প্রেসিডেন্ট হতাম, তাহলে আমি নিশ্চিতভাবে এই দুটো কমিটিকে চ্যালেঞ্জ করতাম এবং এই দুটো কমিটিকে বলতাম যে আপনাদের কারণে আজকে ক্রিকেট বোর্ডের এই পুরো একটা মান মর্যাদা একটা হেয় অবস্থায় পড়েছে, কেন এটা হয়েছে? সো ইউ হ্যাভ নো রাইট টু স্টে দেয়ার। কিন্তু দুঃখজনক বিষয়টা হলো যে তারা এখন পর্যন্ত, সেই কমিটিতে যারা ছিলেন তারা এখন পর্যন্ত দাঁত কেলিয়ে হাসছেন এবং পুরো ক্রিকেটের ক্ষতিটা যে কোন পর্যায়ে চলে গিয়েছে সেটা এখন পর্যন্ত তারা ঠাউর করতে পারছেন না। আর সবচেয়ে বড় বিষয়টা হলো যে তাওহিদ হৃদয়ের এই শাস্তিটা যেটা হয়েছিল সেটা বাতিল করা বা পিছিয়ে দেওয়ার অথবা এই শাস্তিটা কমিয়ে দেওয়ার যে একটা বিষয়টা ছিল, সেই বিষয়টার সাথে পুরোপুরি জড়িত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আসু নির্বাচনকে কেন্দ্র করে। কারণ নির্বাচন সামনে আসছে, অক্টোবর বা নভেম্বরে নির্বাচন হবে। এই নির্বাচনের সময় কোনো পক্ষই কেউ কাউকে খাপাতে চাচ্ছে না বা কোনো পক্ষই কারোর বিরুদ্ধে আপনার যেতে চাচ্ছে না, যেন ভোটের বাক্সের মানে সমস্যা না হয়। সো নির্বাচন ছকটাকে কেন্দ্র করে আপনি যখনই কোনো প্ল্যান করবেন বা কোনো পরিকল্পনা করবেন এবং ক্রিকেটটাকে সেভাবে পরিচালিত করতে চাইবেন, তখন আপনি দেখবেন যে সেখানে ক্রিকেটের স্বার্থটা উপেক্ষিত এবং নিজের স্বার্থটা সেখানে বেশি মাত্রায় আপনার প্রয়োগ করা হয়, এবং এখানেও তাই হয়েছে। সো আমি মনে করি যে যা ঘটেছে এখন পর্যন্ত সেটা যদি নির্বাচক আপনার আম্পায়ার্স কমিটি এবং টেকনিক্যাল কমিটি যারা রয়েছে তাদের উচিত ছিল এটা সরাসরি এসে আপনার মিডিয়ায় একটা ব্যাখ্যা দেওয়াটা,
যে এই ঘটনা ঘটেছিল, আমরা কার চাপে এটা করেছি, কেন এটা করেছি, সেটার ব্যাখ্যাটা তাদের দেওয়া উচিত ছিল। নাহলে তারা ক্রমশ কিন্তু হাস্যকর পাত্রে পরিণত হচ্ছে। এবং একজনের ব্যাখ্যা অন্যজনের সঙ্গে কিন্তু মিলছেও না, যেই ব্যাখ্যা দিক এমন একটা অবস্থা। আপনি তাওহিদ হৃদয়ের ঘটনাটা কি হয়েছে আপনার এক ফুটবল ম্যাচের সঙ্গে যদি কথা বলি, লাল কার্ড পেলেন, আপনি পরের ম্যাচে নেমে গেলেন, ঠিক আছে, আবার হচ্ছে আপনি পরবর্তীতে আসলেন, এটা কি হয় নাকি? না না, সেটাই আর কি, এরকম হাস্যকর পর্যায়ে চলে গিয়েছে পুরো জিনিসটা। আমরা সাধারণত আগে এটা দেখতাম যে নিম্ন আদালত কাউকে আপনার কোন একটা অপরাধে দেখা গেল যে তাকে ফাঁসি দিয়েছে, আবার উচ্চতর আদালতে গিয়ে তিনি পুরোপুরি আপনার মুক্তি পেয়েছেন। তো পুরো বিষয়টা কি এখানে তাই হয়ে গিয়েছে, দাঁড়িয়েছে নাকি? যে আমি বুঝি না যে টেকনিক্যাল কমিটি যে রায়টা দিয়েছেন সেই রায়টার চ্যালেঞ্জ করার কোনো কিছু নেই, সেটাটা আপনি আপিল করতে পারেন, কিন্তু সেটি শাস্তিটা আপনি কমিয়ে দিতে পারেন না। আপনি আইসিসি যে ম্যাচ রেফারি যারা রয়েছেন, সেখানে আইসিসির যে অন্যান্য ইন্টারন্যাশনাল যে ম্যাচে রয়েছে, সেখানে কাউকে যদি যে শাস্তি দেওয়া হয় সেটা কি আপনি চ্যালেঞ্জ করতে পারেন? আপনি সেখানে আপিল করতে পারেন, চ্যালেঞ্জও হয়তো করতে পারেন, কিন্তু আপনি কমিয়ে দিতে হবে বা আপনাকে এই শাস্তিটা ভাগ ভাগ করে আমি করব, এই ধরনের একটা মানে আবদার আমি মনে করি যে যেটা করা হয়েছে এবং যেটা অলরেডি এক্সিকিউট করে ফেলেছেন ক্রিকেট বোর্ডের এই কর্মকর্তারা, তারা বড় ধরনের একটা বাজে নজির স্থাপন করেছেন। সেটা বাংলাদেশ ক্রিকেটে, আমি মনে করি যে ঘরোয়া ক্রিকেটে পাতানো ম্যাচ যেরকমভাবে এক ধরনের কেলেঙ্কারি ছড়িয়েছিল, ঠিক একই রকমভাবে এই সিদ্ধান্ত তারা যে নিয়েছেন নির্বাচনের ছক সাজানোকে কেন্দ্র করে, তাতে এই পুরো সিদ্ধান্তটাও তাদের জন্য একটা বড় ধরনের একটা ব্যাকল্যাশ হবে। একটা সময় দেখলাম আমরা আবহানী তারা সুযোগ সুবিধা পেত, এই ধরনের কথা প্রচলন আছে। মোহামেডান কি এখন সেই এই ধারায় হাঁটছে? হ্যাঁ, রাজনৈতিক বলয়ের বাইরে ক্রিকেট বোর্ড কিন্তু কখনোই যেতে পারেনি। শুধু ক্রিকেট বোর্ড কেন, আমি বলবো যে ফুটবল বা অন্যান্য কোনো যে আপনার খেলাগুলো রয়েছে, কিন্তু এটার বাইরে যেতে হবে। কারণ আপনি যখনই বলবেন যে ফেয়ার প্লে বা ফেয়ার গেম খেলতে চাইবেন, সেখানে শুধুমাত্র আপনি যখনই রাজনৈতিক শক্তি বা ক্ষমতা বা বলয়ের আপনার শক্তিটা দেখাতে চাইবেন, তখন দেখবেন যে সেখানে আপনি যে সিদ্ধান্ত নিতে চাচ্ছেন সেই সিদ্ধান্ত আপনি নিতে পারবেন না। এই তাহিদ হৃদয়ের এই ঘটনাটা এমন কোনো কিছু না। আমি মনে করি যে তাহিদ হৃদয় যে ধরনের আচরণ করছেন তাতে তার ফ্রাস্ট্রেশন এক ধরনের কাজ করেছে। একটা ফ্রাস্ট্রেশন হলো যে তিনি মোহামেডানের ক্যাপ্টেন হয়েছিলেন এবং ক্যাপ্টেন হওয়ার পরে তিনি মাঠে যেসব সিদ্ধান্ত নিচ্ছেন, হয়তো সেসব সিদ্ধান্ত তার পক্ষে যাচ্ছিল না, ধরে এক ধরনের ফ্রাস্ট্রেশন তার চলে এসেছে। আর তার চেয়েও বড় বিষয়টা হলো যে তার বোঝা উচিত যে তিনি ইন্টারন্যাশনাল ক্রিকেট 2-3 বছর ধরে খেলছেন, তার তো জানা উচিত যে আপনার কোনটা রাইট এবং কোনটা রং, কোনটা করা যাবে কোনটা করা যাবে না, এটা তো আপনার বলতেই হবে। কিন্তু তিনি বেফাস যে কথাটি বলেছিলেন, প্রথমেই যে ভুলটা করেছিলেন সেটা হলো যে আম্পায়ার শরফুদ্দুল্লাহ ইবনে সৈকতকে নিয়ে যে কথাটা বলেছেন যে তিনি ইন্টারন্যাশনাল আম্পায়ার হতে পারেন, আমরাও তো ইন্টারন্যাশনাল খেলোয়াড়। সো এই ধরনের একটা যে অসম্মান করার বিষয়টা, এই ধরনের কথা বলে তিনি তো নিজেকে অসম্মানিত করেছেন না করতে। বিষয়টা হলো যে তিনি যে একটা ভুল পথে ছিলেন, সেটা মোহামেডানের যে কর্মকর্তা যারা ছিলেন সেই কর্মকর্তাদের উচিত ছিল পুরো বিষয়টা তাহিদ হৃদয়কে বোঝানো, কিন্তু সেটা না করে তারা তাহিদ হৃদয়ের এই বিষয়টায় আরও ইগনাইট করে দিয়েছেন যে তার শাস্তিটা কমাতে হবে। এবং যে ধরনের প্রেশার তৈরি করা হয়েছিল এবং এই প্রেশারের কাছে ক্রিকেট বোর্ড শেষ পর্যন্ত নতজানু হয়েছে। তাতে আমি মনে করি যে কথাটি বললাম যে দিস ইজ নট ক্রিকেট, এবং যাদেরকে যে দায়িত্ব দেওয়া হয়েছিল সেই দায়িত্ব তারা ঠিকমতো পালন করতে পারেননি। সো আমার কাছে মনে হয় যে আম্পায়ার্স কমিটি এবং এই টেকনিক্যাল কমিটির আর এই পদে থাকার কোনো যৌক্তিকতা নেই, এবং তাদের যদি সম্মান থাকে তাহলে তাদের উচিত অন্তত এই পদ থেকে পদত্যাগ করা বা এই কমিটি থেকে পদত্যাগ করা, অথবা বোর্ড প্রেসিডেন্টের উচিত এই কমিটি ভেঙে নতুন করে কমিটিতে করা। এবং এটা যে একদম চরম ভুল সিদ্ধান্ত তারা নিয়েছেন, তার জন্য আপনাকে বেশি ব্যাখ্যা দেওয়ার দরকার নেই। একটা ব্যাখ্যায় আমি বলবো, সেটা হলো এক কথায় বলবো, সেটা হলো যে তারা যে ভুল ছিলেন তার সবচেয়ে বড় প্রমাণ এনামুল হক মনি এই জায়গা থেকে সরে দাঁড়িয়েছিলেন। তিনি চাপের মুখে নথি স্বীকার করতে চাননি বলেই তিনি সঠিক ছিলেন বলে তিনি সরে দাঁড়িয়েছিলেন, কিন্তু বাদবাকিরা যারা এসেছেন তারা সরে দাঁড়াননি, বরঞ্চ এই শাস্তিটা কমিয়ে তারা আরো বরঞ্চ হাস্যকর পাত্রে পরিণত হয়েছেন। এবং নাজমুল আবেদিন ফাহিমের কথা বলতে পারি, তিনি যখন এলেন তিনি বলেছিলেন যে তাহিদ হৃদয় নিষিদ্ধ হবেন, এবং তার কথার একদিন পর হুলস্থুল কাণ্ড। আমরা এইসব নিয়ে কথা বলবো, তবে তার আগে একটা ছোট্ট বিরতি নিচ্ছি ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে। সেই ম্যাচে তিনি কিন্তু আবার এক অর্থে কোট আনকোট বেয়াদবি করেছেন বা আম্পায়ারকে অসম্মান করেছেন, সেখানেও তিনি কিন্তু শাস্তিটুকু পেয়েছেন, এবং এই কারণে এখন তাকে 4 ম্যাচে নিষিদ্ধ থাকতে হয়েছে। আমি জানি না মোহামেডানের সাথে আবনির ম্যাচ আর রয়েছে 29 তারিখে, খুব সম্ভবত কালকে আগামীকালই ম্যাচ রয়েছে। সেই ম্যাচে তাহিদ হৃদয়কে খেলানোর জন্য এখন মোহামেডান
আবার নতুন করে কোনো আপনার আপিল করবে কিনা অথবা চাপ তৈরি করবে কিনা, আই হ্যাভ নো আইডিয়া। কোথাও কি আপনি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট দেখেন? কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট তো অবশ্যই, কারণটা হলো যে মোহামেডানের কর্মকর্তা হিসাবে যিনি রয়েছেন তিনি ক্রিকেট বোর্ডে এসে যখন আসবেন তখন তিনি তার ক্লাবের স্বার্থটুকুই দেখবেন। এই কারণে আমি সবসময় একটা জিনিস বলে থাকি যে সেটা হলো যে আপনি যখন ক্রিকেটের স্বার্থের সঙ্গে ক্লাবের স্বার্থ বা বোর্ডের যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তের সঙ্গে ক্লাবের স্বার্থ যখনই আপনার এক ধরনের মিলমিশ যখন হবে না, তখন নিশ্চিতভাবে সবাই কিন্তু আপনার বোর্ড কর্মকর্তারা ক্লাবের কর্মকর্তারা ক্লাবের স্বার্থটাকেই বেশি মানে এখানে এমফাসাইজ করেন। মাহবুবা নামের কথা বলছেন? ক্রিকেট বোর্ড এখন যেভাবে চলছে তাতে আমি একটা জিনিস বলবো যে আমাদের পুরো টিমটার মতো অবস্থা হয়েছে, ক্রিকেট টিমের মতো। ক্রিকেট টিমে আপনি দেখবেন যে বাংলাদেশ দল কখন জেতে, যখন দেখবেন যে সম্মিলিতভাবে একটা পারফরমেন্স আসে। ইন্ডিভিজুয়ালি একজন দুজন পারফরমেন্স করলে বাংলাদেশ কিন্তু আপনি কোনো ম্যাচে হয়তো লড়াই করতে পারে অথবা জয়ের কাছাকাছি যেতে পারে, জিততে পারে না। কিন্তু সম্মিলিতভাবে যখনই কোনো ম্যাচে বাংলাদেশ 2-3-4 জন একসাথে ভালো পারফরমেন্স করে, একটা কালেকটিভ একটা পারফরমেন্স হয়, সেখানে বাংলাদেশ দল জেতে। একই অবস্থা হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। এখানে আপনি একজন দুজন ভালো পারফরমেন্স করলে বা আপনি বোর্ড সভাপতি ভালো পারফরমেন্স করুন অথবা বোর্ডের অন্য পরিচালকরা করলে কোনো লাভ হবে না যতদিন না পর্যন্ত আপনি সম্মিলিতভাবে এককভাবে একজোট হয়ে একটা পারফরমেন্স করতে পারবেন। সেটা হচ্ছে না। তার সবচেয়ে বড় উদাহরণটা তো হলো মাহবুবা নাম সেদিন যে সাংবাদিকদের সামনে যে কথাটি বললেন যে আপনার 236 কোটি টাকা এক ব্যাংক থেকে সরিয়ে অন্য ব্যাংকে যে নিয়ে যাওয়া হয়েছে, সেটার সেই এই সিদ্ধান্তের মধ্যে সিদ্ধান্তটা তার ছিল, কিন্তু সেই সিদ্ধান্ত তার কাছে চাপিয়ে দেওয়া হয়েছে। এক অর্থে তিনি যেটা বলেছেন, তিনি শুধু সই করেছেন। এটা হাস্যকর একটা জিনিস। তিনি এত মানে অভিজ্ঞ একজন ব্যবসায়ী, আপনি যখন বা বিজনেসম্যান এবং অভিজ্ঞ একজন ক্রিকেট সংগঠক, আপনি যখনই জানবেন যে এটা আমার সিদ্ধান্তে আসছে না, তাহলে আপনি সিগনেচার করবেন কেন? যখনই আপনি কোনো জিনিসের সিগনেচার করলেন, দ্যাট মিনস ইউ বিকাম পার্ট অফ দিস। আপনি এই সিদ্ধান্তের একমত হয়েছেন বলেই কিন্তু আপনি সইটা করেছেন। আপনি যদি সিদ্ধান্তে একমত না হতেন তাহলে নোট অফ ডিসেন্ট দিতেন, সই করতেন না, অন্তত সেই প্রতিবাদটুকু তো করতে পারতেন। কিন্তু এতদিন পরে এসে যে জিনিসটা নভেম্বর ডিসেম্বরে হয়ে গিয়েছে, সেই জিনিসটা এসে আপনি এখন কেন বলছেন? দ্যাট মিনস পুরো বোর্ডের মধ্যে যেটা বললাম যে আপনি একজোট হয়ে বা একটা দল হয়ে যে খেলার কথা ছিল, একটা সিনক্রোনাইজেশনের প্রয়োজন ছিল, সেটা হচ্ছে না। সো আমি বারবার এই কথাটাই বলেছি যে ফারুক ভাই মানে সভাপতি হিসাবে যে দলটা নিয়ে ক্রিকেট বোর্ডে খেলছেন, ক্রিকেট বোর্ডে যেভাবে রয়েছেন, যেভাবে ক্রিকেট বোর্ডে খেলছেন, হি ইজ প্লেইং উইথ দ্য রং টিম। তিনি একটা ভুল দল নিয়ে খেলছেন। আচ্ছা, যখনই আপনি ভুল দল নিয়ে খেলবেন তখন আপনি সেই ম্যাচ জিততে পারবেন না। একই সমস্যা পড়েছেন কিন্তু বোর্ড সভাপতি নিজেও। আমি জানি না তিনি এই ভুল দল নিয়ে বা এই দল নিয়ে আর কতদূর সামনে যেতে পারবেন। মানে হ্যাভিং নো আইডিয়া। তামিম ইকবালের ভূমিকা কেমন দেখছেন? উনি কি এখন সংগঠক হওয়ার পথে? এই বিষয়ে আমার সতীর্থ বন্ধু তারেক মাহমুদ প্রথম আলোতে খুব চমৎকার একটা রিপোর্ট লিখেছেন যে বাংলাদেশে এখন যেরকমভাবে মব জাস্টিস চলছে, ঠিক একই রকমভাবে সেই মব জাস্টিসের চিন্তাটা খুব তামিম ইকবালরা করেছিলেন না কিনা ক্রিকেটকে কেন্দ্র করে। কারণটা হলো যে আপনি যে ঘটনায় মানে তামিম ইকবালরা সবাই একজোট হয়েছিলেন, সেটা ধরেন আমি মনে করি না যে সেটা খুব একটা মানে ডিসিপ্লিন ওয়েতে একটা হয়েছে। কেন হয়েছে? কারণটা হলো যে আপনার এই ক্রিকেটারদের স্বার্থ দেখার জন্য কোয়াব রয়েছে, তারা ভেঙে দিয়েছে না কোয়াব ভেঙে দিয়েছে, কিন্তু কোয়াবের তো নতুন কমিটিও রয়েছেন এখন, যেটাতে আপনার এক্স ক্রিকেটাররা রয়েছেন। তো তারা সেখানে যেতে পারতেন বা করতে পারতেন। তার চেয়ে বড় বিষয়টা হলো যে আপনি যখনই বোর্ড সভাপতির সাথে কথা বলবেন তখন এখানে আপনার পুরো ক্লাবের বাংলাদেশের সব ক্রিকেট বোর্ডকে ক্রিকেট ক্লাবে যারা খেলে থাকেন তাদের সবাইকে নিয়ে একজোট হয়ে মিছিল করে আসার কোনো দরকার নেই। তো আপনি এটা 3-4 জন মিলেই কিন্তু এই সমস্যার সমাধান করতে পারতেন বা বলতে পারতেন। আপনি এখানে একজোট হয়েছেন, দ্যাট মিনস আপনি একটা শক্তি দেখানোর একটা বিষয়টা ছিল, সেই শক্তির প্রদর্শনীটা হয়েছে এবং সেই চাপেই কিন্তু আপনার তাহিদ হৃদয়ের শাস্তির বিষয়টাও চেঞ্জ হয়েছে। সো এই যে আপনার পুরো প্রক্রিয়াটা, এই পুরো প্রক্রিয়াটার সাথে আমি মনে করি যে আপনি যে কোনো একটা আপনার দাবি জানাতেই পারেন, দাবি জানানোর প্রক্রিয়াটা বা প্রসেসটা আপনার সঠিক ছিল না। কিন্তু একই সঙ্গে কায়সার ভাই এটাও তো রয়েছে যে আকু যে কাজটা করলো, যে সবার সামনে তদন্ত করা, গুলশান এবং যদি বলি শাহিনপুকুর সেই ম্যাচের 2 ক্রিকেটারকে নিয়ে। না দেখুন, শুধু আকু না, আমি বলেছি আমি মনে করি যে অন্যান্য কমিটি যেটা রয়েছে সেই কমিটিগুলো ঠিকমতো ফাংশন করছে না, আকু কিন্তু তাই। কারণটা হলো যে আপনি যে ঘটনাটা ঘটেছিল শাহিনপুকুর এবং গুলশান ক্লাবকে কেন্দ্র করে, তাতে সেই বিষয়ের সমাধান আসতে বা সেই বিষয়ের একটা সিদ্ধান্ত আসতে এতদিন লম্বা সময় কেন লাগবে? খুব সম্ভবত 1 মাসের বেশি হয়ে গিয়েছে এখন পর্যন্ত, কিন্তু আমরা সেই বিষয়ের সমাধানটা জানি না। কিন্তু পরিষ্কার চোখে দেখা যাচ্ছে যে এটা একটা
পাতানো বিষয় ছিল এবং ইচ্ছা করে সেই ব্যাটসম্যান কিন্তু আউট হয়েছেন, তাতে কোনো সন্দেহ নেই। তো সেটা নিয়ে আবার নতুন করে অভিনয় করার কোনো কিছু নেই, এবং যে প্রক্রিয়ায় তারা এই পুরো মানে আপনার তদন্ত একটা করেছেন, সেই তদন্তের মধ্যে নিশ্চিতভাবে কিন্তু বড় ধরনের একটা ঘাপলা ছিল, এবং এই ধরনের অভিনয় করে আপনার দেখানোর কোনো কিছু নেই। সো আমার কাছে এই কারণে মনে হয় যে সেই বিষয়ের সিদ্ধান্তটা খুব দ্রুত যদি চলে আসতো, এটার জন্য আপনি এত লম্বা সময় ধরে হতো না। সেই সিদ্ধান্তটাও কেন আসছে না, কারণ সেখানেও একটা চাপের বিষয় রয়েছে। সেখানে গুলশান ক্লাব, শাহিনপুকুর এবং গুলশান ক্লাব জড়িত ছিল। বিষয়টা হলো যে শাহিনপুকুর যদি এই ঘটনাটা ঘটিয়ে থাকে, তাহলে লাভটা কে হচ্ছে? লাভবান হচ্ছে কিন্তু আপনি গুলশান ক্লাব। প্রবলেমটা হলো যে এইভাবে কিন্তু তদন্তটা করা উচিত ছিল, এবং সাথে সাথে যদি আপনার 2-3 দিনের মধ্যে, খুব সম্ভবত 1 সপ্তাহের মধ্যে যদি আপনি সিদ্ধান্ত একটা দিতে পারতেন, তাহলে এই জটিলতা এতদিন হতো না। সেই জটিলতা কিন্তু আপনি রেখে দিয়েছেন। আপনি যে এত লম্বা সময়ের এটা বললেন, আপনি কি সেই সিদ্ধান্তটা আমরা পেয়েছি এখন পর্যন্ত? গুলশান ক্লাব বা আপনার ওই শাহিনপুকুরের মধ্যে যে সেই ঘটনাটা যে ঘটেছিল, বা 2 ক্রিকেটার যে ঘটনাটা ঘটিয়েছিলেন, তাদেরকে কোনো ধরনের কোনো সিদ্ধান্ত আমরা জানতে পেরেছি? পারিনি। তো সব বিষয়ে এক ধরনের আপনার মানে লুকিয়ে রাখার অথবা একটু দেরিতে সিদ্ধান্ত দেওয়ার সিদ্ধান্তটা চলে আসার কারণে আপনি এক ধরনের সিদ্ধান্তহীনতায় পৌঁছে যাচ্ছেন। তো এটা আমি মনে করি যে, যেটা একটু আগে আমি যেটা বললাম যে দিস ইজ নট ক্রিকেট, এবং ক্রিকেট বোর্ড ঠিক যে প্রক্রিয়ায় চলার কথা ছিল, যেভাবে আপনার প্রশাসনটা রান করার কথা ছিল, সেটা কোনোভাবে হচ্ছে না। জি, একদম কেউই আসলে নিয়মের তোয়াক্কা করছে না। আমরা চাইবো যে বাংলাদেশ ক্রিকেট মাঠের দিকে বেশি একজোট হয়ে যে বোর্ড পরিচালক এবং খেলার কথা ছিল, সেই খেলাটুকু তারা করতে পারছেন না। অসংখ্য ধন্যবাদ এমএম কায়সার আপনাকে। শেষ করছি আজকের ক্লেমন্ট বিয়ন্ড দ্য গ্যালারি। সবাই ভালো থাকবেন।